এই ভিডিওটি যে সকল ফ্রেন্ড দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে তোমাদেরকে সামনে যে এক্সাম রয়েছে সেই এক্সামগুলির জন্য কিংবা সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ইন্টারভিউ রয়েছে, সাথে জেল পুলিশ রয়েছে, প্রত্যেকটি পরীক্ষার জন্যই খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক সম্পূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করব। এটা মৌলিক অধিকার সম্পর্কে বিস্তারিত তোমাদের মাঝে তুলে ধরছি। আশা করি খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে, সাথে অল অপশানটি অন করে নেবে, যাতে যখনই এইরকম কোনো ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। দেখো, সর্বপ্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি, মৌলিক অধিকার এটাকে ইংলিশে বলা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। প্রথম হচ্ছে ভারতের সংবিধানের পার্ট 3-তে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। এখানে প্রশ্ন যদি এইভাবে আসে যে ভারতের সংবিধান যেটা, সেই সংবিধানের কত নম্বর পার্টে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, তাহলে উত্তর কী হবে? পার্ট 3। এর পরে রয়েছে দেখো 1978 সালে 44তম সংশোধনীর পর ভারতে বর্তমানে মোট 6টি মৌলিক অধিকার আছে। বর্তমানে মৌলিক অধিকার এখন কটা? 6টি। তাহলে এখানে আরেকটি প্রশ্ন হতে পারে, এর আগে কয়টি ছিল? তাহলে এর আগে ছিল হচ্ছে 7টি। তোমরা মনে রাখবে, এর আগে ছিল 7টি, যেটা বর্তমানে এখন রয়েছে হচ্ছে 6টি, যেটা 1978 সালের আগে পর্যন্ত ছিল 7টি। 1978 সালে 44তম সংশোধনীর মাধ্যমে যেটা মৌলিক অধিকার 6টি করা হয়েছে, এটা বর্তমানে 6টি রয়েছে। এরপরে রয়েছে ভারতের সংবিধানে মৌলিক অধিকার উল্লিখিত আছে কত নং ধারাতে। ভারতের যে সংবিধানে মৌলিক অধিকারগুলি রয়েছে, সেই মৌলিক অধিকারটা হচ্ছে 12 থেকে 35 নং ধারাতে রয়েছে। 12 থেকে 35 নং ধারাতে মৌলিক অধিকারগুলি রয়েছে, সেগুলি বিস্তারিতভাবে তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখে নেবে। এরপরে দেখো, মৌলিক অধিকারের যে সংজ্ঞা বলছিলাম কি, মৌলিক অধিকারটা হচ্ছে 12 থেকে 35 নং ধারা রয়েছে। এই 12 নং ধারাটা শুরুতেই যেটা রয়েছে, 12 নং ধারাটা হচ্ছে মৌলিক অধিকারের সংজ্ঞা দেওয়া হয়েছে 12 নং ধারায়। এবার আমরা দেখে নেব যে 6টি মৌলিক অধিকার রয়েছে, 6টি মৌলিক অধিকারগুলি কী কী। দেখো, 1 নম্বর হচ্ছে সাম্যের অধিকার। এই সাম্যের অধিকারটা কত নম্বর ধারা রয়েছে? 14 থেকে 18 নং ধারায়। 14 থেকে 18 নং ধারায় রয়েছে সাম্যের অধিকার। এরপরে রয়েছে স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার যেটা হচ্ছে 19 থেকে 22 নং ধারায়। স্বাধীনতার অধিকার কত নং ধারায় রয়েছে? 19 থেকে 22 নং ধারায়। এর মধ্যে আরও কিছু রয়েছে, যেমন 12 থেকে 18, তার মধ্যে পার্টিকুলার ভাগ করা আছে কোনটা কোন ধারার মধ্যে পড়েছে। ঠিক আছে, আমরা যেহেতু মৌলিক অধিকার পড়ছি, ডিটেলসে পড়ছি না, তোমাদের উপর থেকে আবছা ধারণাটা দিচ্ছি। ডিটেলসে যখন করাবো নেক্সট ভিডিওগুলোতে, তখন তোমাদেরকে পুরো ছোটো ছোটো বিষয় ধরে সেগুলিকে সম্পূর্ণ কভার করার চেষ্টা করব। সামনে যে পরীক্ষা রয়েছে তার জন্য কিছু প্রশ্ন উত্তর সমেত তোমাদের কাছে নিয়ে আসছি। ভিডিওটা হয়তো বড়ও হতে পারে। এর সাথে যেটা এর মৌলিক অধিকার করছি, কিংবা এর পরে হচ্ছে মৌলিক কর্তব্যটাও এই ভিডিওতে জুড়ে দিচ্ছি, দেখা যাক কতদূর করা যায়। এরপরে দেখো, শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার যেটা হচ্ছে 23 থেকে 24 নং ধারা। শোষণের বিরুদ্ধে অধিকার কি? 23 থেকে 24 নং ধারায় রয়েছে। এরপরে রয়েছে দেখো ধর্মীয় স্বাধীনতা অধিকার। ধর্মীয় স্বাধীনতা অধিকারটা কতই রয়েছে? 25 থেকে 28 নং ধারায়। আর সংস্কৃতি ও শিক্ষাগত যে অধিকার, সেটা রয়েছে 29 থেকে 30 নং ধারায়। এই গেল 5টা। আরেকটি কী রয়েছে 6 নম্বর, যেটা হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। 6 নম্বর হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, 32 থেকে 35 নং ধারা। এবার এই হলো 6টি মৌলিক অধিকার। এখানে তোমাদের আরেকটি প্রশ্ন হতে পারে, তাহলে এর আগে যেহেতু 7টি মৌলিক অধিকার ছিল, তাহলে সেই একটি মৌলিক অধিকার সেটা কোনটা? একটি মৌলিক অধিকার সেটা কোনটা? সেই একটি মৌলিক অধিকার হলো সম্পত্তি অধিকার। সেই সম্পত্তির অধিকার সেটা হচ্ছে 7 নম্বর অধিকার ছিল, যেটা এখন বর্তমানে আইনি অধিকার হয়ে গেছে। মনে রাখবে কি, যেটা হচ্ছে সম্পত্তির অধিকার, যেটা বর্তমানে এখন আইনি অধিকার হয়ে গেছে, যেটা 7 নম্বর অধিকার, সেটাকে হচ্ছে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। এবার সেটা কত নম্বর ধারা অনুযায়ী? সংশোধনী দ্বারা 44তম সংশোধনী দ্বারা। মনে রাখবে, 44তম সংশোধনী দ্বারা যেটাকে 6টি মৌলিক অধিকার করা হয়েছে। আগে ছিল 7টি, সংশোধন করে কটা করা হলো? 6টি। কত সালে হয়েছে? এটা হচ্ছে 1978 সালে হয়েছে। ঠিক আছে, এবার এই বিষয়
আরও কিছু প্রশ্ন তোমাদের হচ্ছে মৌলিক অধিকার এটা হলো। এবার মৌলিক কর্তব্য এবং মৌলিক অধিকার নির্দেশমূলক নীতি নিয়ে প্রশ্ন উত্তর বিস্তারিত একটু আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখার চেষ্টা করো। আশা করি এখান থেকে তোমরা অনেক হেল্পফুল কোশ্চেন আনসার পেয়ে যাবে। দেখো, প্রথম শুরু করছি যেটা মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের যে প্রশ্ন। প্রথমে 1 নম্বর দেখো, বর্তমানে ভারতের সংবিধানের স্বীকৃত যে মৌলিক অধিকার তার সংখ্যা কয়টি? তার সংখ্যা 6টি। একটু আগে তোমাদেরকে বললাম যে বর্তমানে রয়েছে 6টি, এর আগে ছিল 7টি। যেটা হচ্ছে সম্পত্তি অধিকার ছিল সেটাকে বাদ দেওয়া হয়েছে, সেটা এখন বর্তমানে আইনি অধিকার হয়ে দাঁড়িয়েছে। এরপরে দেখো, ভারতের সংবিধানের কোন কোন ধারায় সাম্যের অধিকার বর্ণিত আছে? ভারতের সংবিধানে কোন কোন ধারায় সাম্যের অধিকার বর্ণিত আছে? তাহলে আমরা কি জানতে পারবো? যেটা হচ্ছে 14, 15, 16, 17, 18 নং ধারায়। তাহলে এই কটা মনে রাখতে হবে যে কোন কোন ধারায় সাম্যের অধিকার রয়েছে। 14, 15, 16, 17, 18 এই 5টি ধারায় সাম্যের অধিকার রয়েছে। এরপরে রয়েছে দেখো 2টি নিবর্তনমূলক আটক আইনের নাম। নিবর্তনমূলক 2টি আটক আইন, সেগুলি কি কি? অসমা, তা এসমা বলা হচ্ছে, এবং টাডা। এসামা আর টাডা। এরপরে রয়েছে দেখো, মৌলিক অধিকারের নির্দেশমূলক নীতির বিরোধ বাঁধলে আদালতে কোনটি বলবৎ হবে? এর উত্তর হবে কি? মৌলিক অধিকার। এরপরে হচ্ছে মৌলিক অধিকারকে ডক্টর আম্বেদকর অর্থাৎ বি.আর. আম্বেদকর সংবিধানের প্রাণ শক্তি ও হৃদয় বলে অভিহিত করেছেন। সেটা কোনটাকে? যেটা শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। একটি মিস্টেক হয়ে গেছে, এখানে তোমাদের একটু বাদ দেওয়া হয়েছে। দেখো আগের অংশে এখানে তোমাদেরকে বলা হয়নি, একটু দেখে নাও। যেটা হচ্ছে 32 নং ধারাকে হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন বলেছেন। সেটা কি? ডক্টর বি.আর. আম্বেদকর। যেটা একটু আগে যে কোশ্চেনটা দেখলে সেটাই এখানে তোমাদেরকে বলা হয়নি তখন। 32 নং ধারাকে হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন বলছে, অর্থাৎ সংবিধানের হচ্ছে 32 নং ধারাকে কি বলা হচ্ছে? প্রাণশক্তি অর্থাৎ হৃদয় আত্মা বলা হয়েছে। যেটা হচ্ছে কে বলেছে? ডক্টর বি.আর. আম্বেদকর। এরপরে 6 নম্বরে দেখো, যেখানে বলা হচ্ছে কোন অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের উল্লেখ আছে? কোন অনুচ্ছেদে ভারতীয় যে নাগরিকদের মৌলিক কর্তব্যের উল্লেখ আছে? সেটা কত? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের 4র্থ অধ্যায়, অর্থাৎ উত্তরটা হচ্ছে সংবিধানের 4র্থ অধ্যায়। সেটা সংবিধান হচ্ছে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়েছে, এটা মৌলিক কর্তব্যগুলিকে। এখানে তোমাদের প্রশ্ন আসতেই পারে যে মৌলিক কর্তব্য তাহলে বর্তমানে কয়টি, কিংবা এর আগে কয়টি ছিল? সেগুলি তোমাদেরকে পরের দিকে কোশ্চেন রয়েছে, তোমরা এইসব টাইপের কোশ্চেন দেখতে পাবে অনেক। এরপরে দেখো রয়েছে গান্ধীবাদী নীতিকে সুনিশ্চিত করার চেষ্টা করে এমন একটি নির্দেশমূলক নীতি উল্লেখ করো। গান্ধীবাদী নীতিকে সুনিশ্চিত করার চেষ্টা করে এমন একটি নির্দেশমূলক নীতির উল্লেখ করো। উত্তর কী হবে? রাষ্ট্র কর্তৃক গ্রাম পঞ্চায়েত গঠনের নীতি, যেটা 40 নং ধারায়। এরপরে রয়েছে দেখো যে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলি সংবিধানের কোন অংশে অন্তর্ভুক্ত? এর উত্তর হবে কি? 4র্থ অংশে। এরপরে দেখো ভারতের সংবিধানে কতগুলি লেখ বা রিট যেটাকে বলা হচ্ছে রিট উল্লেখ আছে? ভারতের সংবিধানে কতগুলি লেখ বা রিট উল্লেখ আছে? যেটা হচ্ছে 5টি। এরপরে রয়েছে মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকার কোন বছরে বর্জিত হয়েছে? অর্থাৎ যে মৌলিক অধিকার আমাদের 7টি ছিল, এখন বর্তমানে 6টি। তার মধ্যে যে সম্পত্তির অধিকারের কথা বলছিলাম, এই সম্পত্তির অধিকার সেটা হচ্ছে 1978 সালে বর্জিত করা হয়েছে, অর্থাৎ বাদ দেওয়া হয়েছে। এরপরে ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলি কী ধরনের? ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলি কী ধরনের? উত্তর হবে প্রধানত আইনগত ও রাজনৈতিক। ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলি প্রধানত আইনগত ও রাজনৈতিক। এরপরে রয়েছে দেখো জরুরি অবস্থায় রাষ্ট্রপতি সংবিধানের
কোন মৌলিক অধিকারকে স্থগিত করতে পারে না? জরুরি অবস্থায় রাষ্ট্রপতি সংবিধানের কোন মৌলিক অধিকারকে স্থগিত করতে পারে না? উত্তর হবে 21 নং ধারায় উল্লিখিত জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারকে। 21 নং ধারায় উল্লিখিত জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারকে। এরপরে রয়েছে দেখো সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট সংবিধানের কোন ধারা অনুসারে লেখ জারি করে মৌলিক অধিকার বলবৎ করার ব্যবস্থা নিতে পারে? সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট অর্থাৎ উভয় কোর্টই সংবিধানের কোন ধারা অনুসারে লেখ জারি করে মৌলিক অধিকার বলবৎ করার ব্যবস্থা নিতে পারে? উত্তর হবে 32 নং ধারা এবং 226 নং ধারা। 32 নং ধারায় হচ্ছে সুপ্রিম কোর্ট এবং 226 নং ধারায় হচ্ছে হাইকোর্ট, মনে রাখবে। এরপরে রয়েছে দেখো ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কোন সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয়? ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য যেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে হয়, যেটা 1976 সালে। 1976। তাহলে কর্তব্যটা কি কত নম্বর সংশোধনে? 42, আর অধিকারটা 44তম সংবিধান সংশোধন। এরপরে দেখো ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের সংখ্যা এটা হচ্ছে বর্তমানে, এটা কি হবে? 11টি। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে 11টি। তাহলে এর আগে কয়টি ছিল? এর আগে ছিল হচ্ছে 10টি। এর আগে ছিল 10টি, এখন বর্তমানে একটি বেড়ে সেটা 11টি হয়েছে। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য মনে রাখবে 11টি এবং মৌলিক অধিকার হচ্ছে 6টি। মৌলিক অধিকার যেটা একটা কমে হয়েছে 6টি এবং আর মৌলিক কর্তব্য একটি বেড়ে যেটা হচ্ছে 11টি। এরপরে মনে রাখবে হেবিয়াস কর্পাসের অর্থ কী? যারা বর্তমানে জেল পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের ইন্টারভিউ দিতে হবে তাদের জন্য একটা ইম্পর্টেন্ট এটা কিন্তু। হেবিয়াস কর্পাসের অর্থ কী? এর উত্তর হবে বন্দীকে সশরীরে আদালতে হাজির করা। বন্দীকে সশরীরে আদালতে হাজির করা। ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যের সঙ্গে সংবিধানের কোন ধারা যুক্ত? ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সঙ্গে সংবিধানের কোন ধারা যুক্ত? উত্তর হবে 51 ক নং ধারা, বা কটাকে আমরা এও বলতে পারি, 51 ক নং ধারা। এরপর রয়েছে মৌলিক অধিকার সংবিধানের কোন অংশে লিপিবদ্ধ রয়েছে? মৌলিক অধিকার সংবিধানের কোন অংশে লিপিবদ্ধ আছে? 3য় অংশে, যেটা প্রথমে শুরু করতেই তোমাদেরকে বলেছিলাম পার্ট 3, অর্থাৎ পার্টটাকেই অংশ বলা হচ্ছে। মৌলিক অধিকার সংবিধানের পার্ট 3তে লিপিবদ্ধ আছে। এরপরে রয়েছে দেখো 19 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে শুধুমাত্র ভারতীয় নাগরিকরা ভোগ করে থাকে এমন একটি মৌলিক অধিকারের উল্লেখ করো। শুধুমাত্র ভারতীয় নাগরিকরা ভোগ করে এমন একটি মৌলিক অধিকার যেটা হচ্ছে শান্তিপূর্ণ ও নিরস্তরভাবে সমবেত হওয়ার অধিকার। এরপরে রয়েছে সংবিধানের 14 নং ধারায় বর্ণিত আইনের দৃষ্টিতে সমতা নীতির একটি ব্যতিক্রমের উল্লেখ করো। এর উত্তর কী হবে? স্বপদে আসীন থাকাকালীন রাষ্ট্রপতি ও রাজ্যপালদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যায় না। স্বপদে আসীন থাকাকালীন রাষ্ট্রপতি ও রাজ্যপালদের বিরুদ্ধে ফৌজদারি মামলার দায়ের করা যায় না। এরপরে রয়েছে দেখো 19 নম্বর প্রশ্ন, সংবিধানের 19-1 নং সংবিধানের 19-1 নং ধারায় কয় প্রকার স্বাধীনতার উল্লেখ করা হয়েছে? সংবিধানের 19-1 নং ধারায় কত প্রকার স্বাধীনতার উল্লেখ করা হয়েছে? উত্তর হবে 6 প্রকার। এর পরের প্রশ্ন, ভারতে বিনা বিচারে আটক থাকতে পারে এমন 2 ধরনের ব্যক্তি কারা? এর উত্তর কী হবে? শত্রুভাবাপন্ন বিদেশি এবং নিবর্তনমূলক আটক আইনে ধৃত ব্যক্তি। এরপরে ভারতের নাগরিকদের একটি মৌলিক কর্তব্যের উল্লেখ করো। ভারতের নাগরিকদের একটি মৌলিক কর্তব্যের উল্লেখ করতে বলা হয়েছে, সেখানে উত্তর কী হবে? জাতীয় সম্পত্তি রক্ষা করা, অর্থাৎ সরকারি যে সম্পত্তি রয়েছে সেটাকে রক্ষা করা। এরপরে রয়েছে সংবিধানের কত নং ধারায় নাগরিকদের ভোটের অধিকার উল্লিখিত হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সংবিধানের কত নং ধারায় নাগরিকদের
ভোটার অধিকার উল্লিখিত হয়েছে, যেটা 326 নং ধারায়। মনে রাখবে 326 নং ধারায় সংবিধানের যেখানে নাগরিকদের ভোটের অধিকারকে উল্লেখ করা হয়েছে। এরপরে রয়েছে মৌলিক অধিকারগুলি ভারতীয় সংবিধানের কোন কোন ধারায় উল্লেখিত আছে। মৌলিক অধিকারগুলি 12 থেকে 35 তোমাদের প্রথমেই আলোচনা করে দিয়েছি। 12 থেকে যে 35 নং ধারা রয়েছে সেখানে মৌলিক অধিকার উল্লেখ করা আছে। এরপরে মৌলিক অধিকারগুলি হলো গণতান্ত্রিক জীবন ধারার যথার্থ ভিত্তি, একথা কে বলেছেন? এর উত্তর হবে বিচারপতি গজেন্দ্র গাতকার। মৌলিক অধিকারগুলি হলো গণতান্ত্রিক জীবন ধারার যথার্থ ভিত্তি, একথা বলেছেন বিচারপতি গজেন্দ্র গাতকার। এরপরে রয়েছে দেখো 27 নম্বর প্রশ্ন, যেটা ভারতীয় সংবিধানের কত নং সংশোধনীতে 6 থেকে 14 বছর বয়সী সন্ততিদের শিক্ষার সুযোগদানকে অভিভাবকদের কর্তব্য বলে ঘোষণা করা হয়েছে? এটা কিন্তু বিশাল একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় সংবিধানের কত নং সংশোধনীতে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার সুযোগদানকে অভিভাবকদের কর্তব্য বলে ঘোষণা করা হয়েছে? এর উত্তর কী হবে? 2002 সালে 80তম সংবিধান সংশোধনীতে। 2002 সালে 80তম সংবিধান সংশোধনীতে। এরপরে দুটি লেখো বা রিট এর উল্লেখ করো। সেগুলি কী কী? যে আমাদের যে 5টি লেখ, তার মধ্যে হচ্ছে প্রতিষেধ ও অধিকার পিচ্ছা। প্রতিষেধ ও অধিকার পিচ্ছা। এরপরে রয়েছে সংবিধানের কোন ধারায় বেগার শ্রম ও মানুষ ক্রয় বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে? 23 এ নং ধারায়। সংবিধানের কোন ধারায় বেগার শ্রম অর্থাৎ বিনা পয়সায় কাজ করা ও মানুষ ক্রয় বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে? যেটা হচ্ছে 23 নং ধারা। এরপরে হচ্ছে 30 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির সঙ্গে কোন রাষ্ট্রীয় আইনের বিরোধ বাঁধলে কোনটি বাতিল হবে? নির্দেশমূলক নীতি। এরপরে রয়েছে অর্থনৈতিক আদর্শ সম্পর্কিত একটি নির্দেশমূলক নীতির উল্লেখ করো। এর উত্তর হবে রাষ্ট্র কর্তৃক স্ত্রী পুরুষ নির্বিশেষে সব নাগরিককে জীবিকা অর্জনের অধিকার প্রদান। এরপরে রয়েছে দেখো 32 নম্বর প্রশ্ন, সামাজিক আদর্শ সম্পর্কিত একটি নির্দেশমূলক নীতি উল্লেখ করো। সেটা কী হবে? স্বাধীন অমর্যাদাপূর্ণ পরিবেশে শিশুদের বড় হওয়ার জন্য রাষ্ট্র সমান সুযোগের ব্যবস্থা হবে। এরপরে 23 নম্বর প্রশ্ন দেখো, আন্তর্জাতিক সম্পর্কের আদর্শ সম্পর্কিত একটি নির্দেশমূলক নীতির উল্লেখ করো। সেটি কী হবে? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উন্নতির জন্য রাষ্ট্র সচেষ্ট হবে। এরপরে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি সংবিধানের কোন ধারায় উল্লেখিত আছে? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নটা। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি সংবিধানের কোন কোন ধারায় উল্লেখিত আছে? যেটা হচ্ছে 36 থেকে 51 নং ধারায়। এর পরের প্রশ্নটাও দেখো, সংবিধানের 32 নং ধারা। সংবিধানের যে 32 নং ধারা রয়েছে, 32 নং ধারার লক্ষ্য কী? এর উত্তর হবে মৌলিক অধিকারগুলি বলবৎ করার ব্যাপারে নিশ্চয়তা সৃষ্টি করা। এরপরে দেখো 36-এর যে প্রশ্নটা, কত সালে অস্পৃশ্যতা সংক্রান্ত আইন পাস হয়? কত সালে অস্পৃশ্যতা সংক্রান্ত আইন পাস হয়? সেটা হচ্ছে 1955 সালে। এরপরে দেখো, কোন দেশের সংবিধানের অনুকরণে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি গৃহীত হয়েছে? ভারতীয় যে নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান অনুকরণে করা হয়েছে? সেটা হচ্ছে আয়ারল্যান্ড। উত্তর কী হবে? আয়ারল্যান্ড। এবং কোন দেশ থেকে আমাদের সংবিধানের কোন অংশ সৃষ্টি করা হয়েছে, এই সব বিষয়ে নেক্সট ভিডিওগুলিতে বিস্তারিতভাবে আলোচনা করে তোমাদের মাঝে নিয়ে আসব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও বন্ধুদের মাঝে, যাতে তারাও ভিডিওটি দেখে অনেক হেল্প পায়। এরপরে দেখো, যেখানে নির্দেশমূলক নীতি কোন ধরনের রাষ্ট্র গঠনে উৎসাহিত করে? এর উত্তর হবে জনকল্যাণকর রাষ্ট্র গঠন। এরপরে আইনের দৃষ্টিতে সাম্য নীতিটি কোন দেশের আইনের অনুকরণে রচিত হয়েছে? উত্তর হবে গ্রেট ব্রিটেন। এর পরের প্রশ্ন দেখো, আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
এর উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। উত্তর কী হবে? মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরে নাগরিকদের স্বাধীনতা সংরক্ষণের জন্য সাধারণ আইনই যথেষ্ট, কে বলেছেন? নাগরিকদের স্বাধীনতা সংরক্ষণের জন্য সাধারণ আইনই যথেষ্ট, এটা কে বলেছে? এভি ডাইসি। এর পরের প্রশ্ন দেখো, 42-এর যে প্রশ্ন আছে, জেসি জোহরি ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যগুলিকে কটি শ্রেণীতে ভাগ করেছে? উত্তর হবে 3টি। এরপরে সংবাদপত্রের স্বাধীনতা কোন স্বাধীনতার অন্তর্ভুক্ত? সংবাদপত্রের যে স্বাধীনতা কোন স্বাধীনতার অন্তর্ভুক্ত? উত্তর হবে বাক ও মতামত প্রকাশের স্বাধীনতার অন্তর্ভুক্ত। এরপরে দেখো 19 নং ধারায় সমবেত হওয়ার অধিকার কিভাবে দেওয়া হয়েছে? 19 নং ধারায় সমবেত হওয়ার অধিকার কিভাবে দেওয়া হয়েছে? শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে। এর আগেও আলোচনা করেছি। এরপরে কোন ধর্মীয় সম্প্রদায়ের লোকেরা অস্ত্র হাতে সমবেত হতে পারে? কোন ধর্মীয় সম্প্রদায়ের লোকেরা অস্ত্র হাতে সমবেত হতে পারে? উত্তর হবে শিখ ধর্মীয় সম্প্রদায়। এর পরের প্রশ্ন, সংবিধানের নির্দেশমূলক নীতির সংখ্যা কয়টি? সংবিধানের নির্দেশমূলক নীতির সংখ্যা হচ্ছে 17টি। এর পরের প্রশ্ন দেখো, কত নং ধারাকে আম্বেদকর সংবিধানের প্রাণ বলে মন্তব্য করেছেন? খুব ইম্পর্ট্যান্ট কিন্তু প্রশ্ন, সর্বপ্রথমেই তোমাদেরকে এই পার্টগুলো আলোচনা করেছি, যেটা হচ্ছে 32 নং ধারা। এরপরে দেখো, মৌলিক অধিকারকে বলবৎ করে ভারতের সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। মৌলিক অধিকারকে বলবৎ করে কারা? যেটা হচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। এবং কত নং ধারায় এর আগে তোমাদেরকে দেখিয়েছি। দেখো, মৌলিক অধিকার ছাড়া অন্যান্য প্রয়োজনে কে লেখ জারি করতে পারে? মৌলিক অধিকার ছাড়া অন্যান্য প্রয়োজনে কে লেখ জারি করতে পারে? যেটা উত্তর হবে হাইকোর্ট। এরপরে আদালত বিচার করবে না ঠিকই, আদালত বিচার করবে না ঠিকই, কিন্তু সরকার নির্দেশমূলক নীতিগুলি ঠিকমতো কার্যকর করছে কিনা তার বিচার নির্বাচক মণ্ডলী অবশ্যই করবে, কে বলেছে? বি.আর. আম্বেদকর। উত্তর হবে কি? বি.আর. আম্বেদকর। এরপরে কিভাবে নির্দেশমূলক নীতিগুলি কার্যকর হয়? কিভাবে নির্দেশমূলক নীতিগুলি কার্যকর হয়? পার্লামেন্ট আইন প্রণয়ন করলে নির্দেশমূলক নীতিগুলি কার্যকর হয়। এরপরে দেখো, নির্দেশমূলক নীতিগুলি কেমন রাষ্ট্র গঠন করতে চায়? নির্দেশমূলক নীতিগুলি কল্যাণকামী রাষ্ট্র গঠন করতে চায়। এরপরে দেখো, নিবর্তনমূলক আটক আইন কোন ধারায় অন্তর্গত? এটা হচ্ছে 22-এর 3 নং ধারা, মনে রাখবে 22-এর 3 নং ধারা। এরপরে সংবিধানের কোন ধারায় সরকারি চাকরিতে সমান অধিকারের কথা বলা হয়েছে? 26 নং ধারায়। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। সংবিধানে কোন ধারায় সরকারি চাকরিতে সমান অধিকারের কথা বলা হয়েছে? 26 নং ধারায়। এর পরের প্রশ্ন দেখো, শ্রীমতী গান্ধীর সরকার জারি করেছিল এমন একটি নিবর্তনমূলক আটক, সেই আইনের নাম লেখো। যেটা হচ্ছে এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, যেটা হচ্ছে 1980-তে জাতীয় নিরাপত্তা আইন। মনে রাখবে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, যেটা 1980, বাংলায় বলা হচ্ছে জাতীয় নিরাপত্তা আইন। এরপরে মূল সংবিধানের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? আলোচনা করেছি, মূল সংবিধানের মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে 7টি। এরপরে COAPPOSA পুরো কথাটি কি? এর উত্তর কি হচ্ছে তাহলে? কনজারভেশন অফ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড প্রিভেনশন অফ স্মাগলিং অ্যাক্টিভিটিস। যেটা কত সালে? 1971 সালে। এরপরে দেখো, ESM এর পুরো নাম কি? এসেনশিয়াল সার্ভিস মেইনটেন্স অ্যাক্ট। এটা কত সালে? 1981 সালে। এরপরে মৌলিক যে অধিকার, সেটা ভারতীয় সংবিধানের কোন ভাগে? ভারতীয় সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার লিপিবদ্ধ করা হয়েছে? এর উত্তর হবে 3য় ভাগে। এর আগেও আমরা করেছি, জানিয়েছি, প্রথমে তোমাদেরকে বিষয়টা বুঝিয়েও দিয়েছি প্রথমে শুরুতেই। দেখো, কততম সংবিধান সংশোধনে আইন শিক্ষার যে মৌলিক অধিকার দিয়েছে? কততম সংবিধান সংশোধনীতে আইন শিক্ষার মৌলিক অধিকার দেওয়া হয়েছে? 76তম।
এরপরে দেখো ভারতীয় সংবিধানের 19 নং ধারায় কটি স্বাধীনতার অধিকার রয়েছে? 6টি। ভারতীয় সংবিধানের 19 নং ধারায় কটি স্বাধীনতার অধিকার রয়েছে? মনে রাখবে 6টি। এরপরে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সংবিধানের কত নং ধারায় দেওয়া হয়েছে? শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সংবিধানের কত নং ধারায় দেওয়া হয়েছে? 32 নং ধারায়। এরপরে সুপ্রিম কোর্ট কত সালে মানেকা গান্ধী মামলায় রায় দেয়? মানেকা গান্ধী মামলায় রায় দেয় হচ্ছে 1978 সালে। এরপরে সংবিধানের কত নং ধারায় বেগার খাটান নিষিদ্ধ হয়েছে? 23 নং ধারায়। সংবিধানের কত নং ধারায় বেগার খাটান নিষিদ্ধ হয়েছে? যেটা হচ্ছে 23 নং ধারায়। এরপরে সংবিধান অনুসারে কত বছরের কম বয়সী শিশুদের কারখানায় নিয়োগ করা যাবে না? উত্তর হবে 14 বছরের কম বয়সী। মনে রাখবে 14 বছরের কম বয়সী শিশুদের কোনো কারখানায় কাজ করানো যাবে না। এরপরে সংবিধানের যে 25 নং ধারায় প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকারের ওপর কটি কারণে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে? এর উত্তর হবে হচ্ছে 3টি। এরপরে সংখ্যালঘু সম্প্রদায়কে বিদ্যায়তন প্রতিষ্ঠা ও পরিচালনার অধিকার কত নং ধারা দেওয়া হয়েছে? বিদ্যায়তন, যেটা হচ্ছে 30 নং ধারায়। এরপরে দেখো সংবিধানের কত নং ধারা রাষ্ট্রীয় নির্দেশাত্মক অর্থাৎ নীতিকে মৌল শাসন নীতি বলে ঘোষণা করা হয়েছে? 37 নং ধারায়। এরপরে কত নং সংবিধান সংশোধন আইন অনুযায়ী সংবিধানে 31-এর গ ধারা যোগ করা হয়েছে? উত্তর হবে 25 নং ধারা। এরপরে বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? এটা অবশ্যই তোমরা জানো, এর আগে জানিয়েছি, যেটা হচ্ছে 11টি। বর্তমানে মৌলিক অধিকার অর্থাৎ মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। এরপরে সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে? 42তম। মৌলিক কর্তব্য 42 মনে রাখবে, আর মৌলিক অধিকার হচ্ছে 44। এরপরে দেখো সংবিধানের 21-এর ক নং ধারায় কোন অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে? শিক্ষার অধিকারকে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সংবিধানের 21-এর ক নং ধারায় কোন অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে? মনে রাখবে শিক্ষার অধিকারকে। এরপরে সংবিধানের 32 নং ধারা অনুযায়ী কে লেখ নির্দেশ জারি করে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সংবিধানের 32 নং ধারা অনুযায়ী কে লেখ নির্দেশ জারি করতে পারে? উত্তর হবে হচ্ছে সুপ্রিম কোর্ট। এরপরে 74 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে বর্ণিত সম্পত্তির অধিকার রদ করা হয়েছে কততম সংবিধান সংশোধনের দ্বারা? এটা হচ্ছে 44তম সংশোধন। ভারতের সংবিধানে বর্ণিত যে সম্পত্তির অধিকার রদ করা হয়েছে সেটা হচ্ছে 44তম সংশোধন। এর আগে তোমাদেরকে প্রথমেই বুঝিয়ে দিয়েছি, দিয়ে তারপর শুরু করেছি এই প্রশ্নগুলো। তারপর দেখো ভারতীয় সংবিধানে কটি নির্দেশমূলক নীতির উল্লেখ আছে? ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতি আছে 17টি। মনে রাখবে নির্দেশমূলক নীতি 17টি, মৌলিক অধিকার 6টি, মৌলিক কর্তব্য 11টি বর্তমানে। এরপরে 1976 সালে ভারতীয় নাগরিকদের মৌলিক যে কর্তব্যগুলি লিপিবদ্ধ হয়েছে সংবিধানের কোন অংশে? 4র্থ অংশে। তাহলে এখানে আরেকটা জিনিস আমরা বুঝতে পারলে, তাহলে কি, যেটা মৌলিক কর্তব্য 4র্থ অংশে লিপিবদ্ধ করা হয়েছে, আর মৌলিক অধিকার সেটা 3য় অংশে লিপিবদ্ধ করা হয়েছে, অর্থাৎ পার্ট 3। এরপরে তারপরে দেখো সংবিধানের কত নং ধারায় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি উল্লেখ আছে? সংবিধানের কত নং ধারায় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি উল্লেখ আছে? সেটা হচ্ছে 51-র ক নং ধারা। 51-র ক নং ধারায় মৌলিক কর্তব্যগুলি উল্লেখ আছে সংবিধানে। এরপরে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি কে রক্ষা করতে পারে? ভারতীয় নাগরিকদের যে মৌলিক অধিকারগুলি রয়েছে সেগুলি কে রক্ষা করতে পারে? উত্তর হবে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। কত নং ধারা তোমাদেরকে বলেছি? সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে 32 নং ধারা এবং হাইকোর্টের ক্ষেত্রে 226 নং ধারা। এরপরে ভারতীয় সংবিধানের 22 নং ধারা অনুসারে আটক ব্যক্তিকে কত ঘন্টার মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে?
উত্তর হবে 24 ঘন্টার মধ্যে। এরপরে ভারতীয় নাগরিকদের বেকার ভাতা প্রদানের কয়টি, অর্থাৎ বেকার ভাতা প্রদানের যে বিষয়টি কোন নীতির অন্তর্ভুক্ত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ভারতীয় নাগরিকদের যে বেকার ভাতা দেওয়া হয় সেই বেকার ভাতা প্রদানের বিষয়টি কোন নীতির অন্তর্ভুক্ত? উত্তর হবে নির্দেশমূলক নীতি। এরপরে দেখো, ভারতীয় সংবিধানে কটি স্বাধীনতার অধিকার বর্ণিত হয়েছে? এটা তোমরা জানো, উত্তর হবে কি 6টি। এরপরে ভারতীয় সংবিধানের 14 থেকে 18 নং ধারায় কোন অধিকার প্রদান করা হয়েছে? সাম্যের অধিকার। এটাও একবার করেছি। ভারতীয় সংবিধানের 14 থেকে 18 নং ধারায় সাম্যের অধিকার প্রদান করা হয়েছে। এরপরে ভারতীয় সংবিধানে কটি মৌলিক কর্তব্য আছে? 11টি, তোমরা জানো এগুলি, করে দিয়েছি। এই ছিল মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর, যেগুলি বিগত বছরগুলির পরীক্ষাগুলিতে বারবার এসেছে। সেগুলি কালেক্ট করে একসাথে তোমাদের মাঝে তুলে ধরলাম এবং প্রথমে তোমাদেরকে মৌলিক অধিকার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি, তারপরে শুরু করেছি। এর পরের ভিডিওগুলিতে আমরা এক একটা টপিক শুরু করব, যেখানে সেগুলিকে বিস্তারিতভাবে আগে তোমাদেরকে বুঝিয়ে দেবো, তারপরে প্রশ্ন উত্তর শুরু করব। আশা করি আজকের এই ভিডিও তোমাদের কাছে খুবই হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আর কেমন হয়েছে ভিডিওর প্রশ্ন উত্তর ডিসকাশন অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।